আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি আলোচনা করি, তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা করবো এবং সর্বশেষ দু একটা নিউজ নিয়ে কথা বলবো। আমি মনে করি এই নিউজগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো আমি যদি প্রথমে আসি আজকের মার্কেট নিয়ে, আজকের মার্কেটের সবচেয়ে বেশি পজিটিভ দিক আমি বলবো যে ভলিউমটা 427 কোটি টাকার ভলিউম, এটা খুবই ইম্পর্টেন্ট আজকের মার্কেটের জন্য। আর এর বাহিরে মার্কেটের জন্য আমি যদি বলি, আজকের মার্কেটের ইন্ডেক্স মোবারটাও খুব বেশি পজিটিভ ছিল। ইসলামী ব্যাংক 6.71, স্কয়ার ফার্মা 1.48, আর রূপালী ব্যাংক হচ্ছে 1.43। এটাও মার্কেটের জন্য খুব বেশি পজিটিভ। আর টপ লুজারের যে বিষয়টা ছিল সেটা অন্যান্য দিনের মতো যেরকম ছিল আজকেও ঠিক সেরকমই। বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি এই টাইপের। আজকে সম্ভবত টপে বেশিরভাগই জেড ক্যাটাগরি শেয়ার ছিল। এই বিষয়ে আমি জানি না কমিশন কী কাজ করতেছে সেটা ভিন্ন বিষয়। তবে হয়তো এটা কমিশনের সংস্কার এরকমই ছিল যে আজকে টপে মনে হয় 10-12টা শেয়ারেই জেড ক্যাটাগরি ছিল। এটাই হয়তো একটা সংস্কারের একটা অংশ হতে পারে কমিশনের। যাই হোক, কিন্তু এই সংস্কারের নাম করে বিনিয়োগকারীরা দুর্ভিক্ষের কাছাকাছি চলে গেছে। তো আজকের মার্কেটের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে মানে ভলিউমটা গত কয়েকটা দিন থেকে আজকে খুব ভালো ভলিউম। যদিও ইন্ডেক্স সারা দিনেই আজকে পজিটিভ ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইন্ডেক্স নেগেটিভ করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আজকে যে বৈঠকটা হয়েছে তার একটা ইম্প্যাক্ট মার্কেটে ছিল, সেটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। তো আমি এখন যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আগামীকালকের মার্কেট কী হতে পারে। আগামীকালকার আসলে মার্কেটে আজকে সারা দিনেই মানে মোটামুটি বায়াররা অ্যাক্টিভ ছিল। 1 মিনিট চার্ট অনুযায়ী বায়াররা কিন্তু অ্যাক্টিভ ছিল, সে শেয়ার কেনা হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এত বড় একটা সেল, মানে শেষ মুহূর্তে এসে অনেক বড় একটা সেল হয়েছে, যার কারণে আপনারা যে ক্যান্ডেলটা দেখতেছেন এই ক্যান্ডেলের উপরে অনেক বড় একটা উইক সেটা দেখাই যাচ্ছে। তার মানে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল। তো এটা মার্কেটের জন্য আমি মনে করি একটা নেগেটিভ দিক। তবে এই ক্যান্ডেল প্লাস মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু কিন্তু আজকে নেগেটিভ হয়ে গেছে। ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার এখনও ঠিক আছে। তো আমি কালকে যদি একেবারে কংক্রিট সিদ্ধান্তে আসি তাহলে বলবো হয়তো আমরা খুব বেশি কিছু ইন্ডেক্স প্লাস মাইনাস যেটাই হোক, তবে খুব বেশি মানে বাড়বে বা কমবে না আর কি। আমার কাছে মনে হচ্ছে এটা ইন্ডেক্স প্লাস হলে হয়তো খুব বেশি হবে না, আর মাইনাস হলেও খুব বেশি মাইনাস হবে না। তবে আমি হয়তো একটা রেড ক্যান্ডেল আশা করি আগামীকালকে, এটা আমার মনে হচ্ছে আর কি। তবে আপনার শেয়ারের প্রাইস খুব বেশি কমা বাড়ার কিছু নাই। মূলত শেয়ারের প্রাইস খুব বেশি বাড়তেছে কমতেছে এখন বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরি। হ্যাঁ, ওগুলাই বাড়তেছে ওগুলাই কমতেছে, এগুলো নিয়ে আসলে মার্কেট এখন চলতেছে। তো আগামীকালকের মার্কেটের বিষয়ে এটুকু বলবো, আমি চাই ভলিউম বাড়ুক। মানে ইন্ডেক্স পজিটিভ বা নেগেটিভ থেকে আমি আশা করি যে আগামীকালকে যদি 600 কোটি টাকা ভলিউম হয়, আমি সেটাতে খুব বেশি সন্তুষ্ট থাকবো, অনেক বেশি সন্তুষ্ট থাকবো এটাতে যদি ভলিউমটা বাড়ে। তো সব কিছু মিলে আপনারা একটু এখনকার মার্কেটে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর বিনিয়োগকারীদেরকে আমি বলি একটা কথা আমি বলবো, আপনারা ইন্ডেক্সের দিকে মূলত ওইসব বিনিয়োগকারীরাই খুব বেশি তাকায় যারা আসলে ট্রেড করার চিন্তাভাবনা থাকে বা ট্রেড করেন। ওনারা আসলে ইন্ডেক্সের সাথে ক্যালকুলেশন করে ট্রেড করার চিন্তা করেন। কারণ একটা ট্রেড করতে গেলে মানে ট্রেডিং যারা করেন ওনাদেরকে এট এ টাইম অনেকগুলা বিষয় দেখতে হয়। ওনারা কিন্তু ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো এগুলো দেখে না। ওনারা যেটা দেখে সেটা হচ্ছে দৈনন্দিন ইন্ডেক্স দেখে, মানে ক্যান্ডেলটা কি রেড না সবুজ প্রথমে ইন্ডেক্স, আর ইন্ডিভিজুয়াল যে শেয়ারে সে ট্রেড করবে সে শেয়ারটার পজিশন কোথায়। হ্যাঁ, স্মার্ট মানির প্রভাবটা কেমন আছে, ভলিউম কী হচ্ছে, ভলিউম কি নেগেটিভ না পজিটিভ, এই বিষয়গুলো আসলে ক্যালকুলেশন করে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয় ট্রেডাররা। আর ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে তারা আসলে ইন্ডেক্স দেখে সেটা ঠিক আছে, কিন্তু তারা সময়টাকে বেশি গুরুত্ব দেয় আমি মনে করি যারা ইনভেস্টমেন্ট করেন। কারণ কোন সময় কোন ধরনের শেয়ারকে আসলে এন্ট্রি নিতে হবে এটাই হচ্ছে বিনিয়োগকারীদের মানে মূল বিষয়। কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে, ডিভিডেন্ডের ব্যাপার থাকে, ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ফি, অনেকগুলো বিষয় তার সামনে নিয়েই সে মূলত একটা সময় পর্যন্ত আসলে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করে। তো সেদিক বিবেচনায় আমি বলবো যে যারা বিনিয়োগ করে তারা চোখের সামনে অনেক কিছু দেখতে পারে, আর যারা ট্রেডিং করে তারা মূলত অনুমানের উপর ভিত্তি করে বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়, এটাই বাস্তবতা। তো যাই হোক, আগামীকালকার মার্কেটের ব্যাপারে আমি এটুকু বলবো।
আপনারা যারা ট্রেড করেন তাদের জন্য তো ভিন্ন বিষয়, কিন্তু যারা বিনিয়োগ করবেন তারা অবশ্যই 5-6 মাসের গ্যাপে যদি বিনিয়োগ করেন তাহলে আপনাদেরকে অবশ্যই একটা সময় নিয়ে আস্তে আস্তে করে শেয়ার কিনতে হবে। বিশেষ করে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো এখন এন্ট্রি নেওয়ার সময়। অবশ্যই বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। আর নিউজটা ইম্পর্টেন্ট। আজকে রাশেদ মাকসুদের বিরুদ্ধে 2টা নিউজ আসছে। একটা হচ্ছে 2টা নিউজ বলতে একটা হচ্ছে অর্থ উপদেষ্টা ডিএসসিতে আসছে, এটা ইতিহাসে প্রথম, বাংলাদেশের ইতিহাসে ডিএসসিতে এর আগে কোনো অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী বা এই টাইপের বা অর্থ উপদেষ্টা এরকম কেউ আসে নাই, আজকে আসছে। এটা খুবই পজিটিভ দিক ছিল। তবে আজকে সব পক্ষের সাথে অর্থ উপদেষ্টা কিন্তু বৈঠক করছে, সমস্ত পক্ষের সাথে। আজকে কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংক ছিল, সাধারণত এরকম থাকে না। কমিশন সাধারণত ইন্ডিভিজুয়াল ডেকে সবার সাথে 23-24টা না 33টা মিটিং করছে রাশেদ মাকসুদের কমিশন, কিন্তু আজকে সবাই একসাথে উপস্থিত ছিল। এখন এখানে সিডিবিএল ছিল, এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ ছিল, ডিবিএ ছিল, মার্চেন্ট ব্যাংক ছিল, বাংলাদেশ ব্যাংক ছিল, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোকজন ছিল, সবাই ছিল। আর কমিশনার তো ছিলই, এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরাও ছিল এখানে উপস্থিত। তো আশা করি এখানে খোলামেলা যদি আলোচনা হয় এবং সেটা যদি ইমপ্যাক্ট মার্কেটের শেষ মুহূর্তে আসি, এই নেগেটিভটাকে আমি খারাপভাবে দেখি আজকের মার্কেটের। কারণ আমার কাছে মনে হচ্ছে হয়তো ফলপ্রসূ কোনো কিছু হয়েছে কিনা আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে না। তবে হ্যাঁ, একটা জিনিস, যেহেতু অর্থ উপদেষ্টা পর্যন্ত 2বার রাশেদ মাকসুদের পদত্যাগ করা উচিত বলে মনে করেন, এরকম 2টা উনি ইঙ্গিত দিয়েছেন। এবং আজকে উনি এনআরবিসি ব্যাংকের এমডি থাকা অবস্থায় রাশেদ মাকসুদ, আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন, যে রাশেদ মাকসুদের দুদকে জালে রাশেদ মাকসুদ এই শিরোনামে। তো আসলে কাউকে যদি ফেলে দিতে হয় তার আগে এরকম একটা নিউজের প্রয়োজন হয়, যেটা আমরাও তো ইতিহাস থেকে দেখে আসছি। আমি আশা করি, আমার ব্যক্তিগত ধারণা, হয়তো রাশেদ মাকসুদ হয়তো অর্থ উপদেষ্টার ব্যক্তিগতভাবে আত্মীয় হয়, কিন্তু পরিস্থিতি যখন আত্মীয়তার বাইরে চলে যায় তখন কিছু করার থাকে না। যেমন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু সেনাবাহিনীর যিনি প্রধান, তারা কিন্তু আত্মীয়তার বন্ধনে আছেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে কিন্তু অনেক সময় আত্মীয়তার সম্পর্ককে ফেলে দিতে হয়। আমি আশা করি রাশেদ মাকসুদের সময় কম, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রাশেদ মাকসুদের সময়টা কম, মানে উনি হয়তো শেষ পর্যন্ত আগামী 4 বছর বা 3 বছর, 4 বছর সম্ভবত কমিশনের মেয়াদ থাকে, উনি ততটুকু পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন বলেই আমি মনে করি না। এটা আমি মনে করি এই ডক্টর ইউনূস সরকার থাকা অবস্থায় উনি এখানে থাকবেন বলে আমি মনে করি না। কারণ এই নিউজটা, আজকে যে নিউজটা আসছে, এই নিউজটা জাস্ট নিউজ নয়। এখানে 2টা বিষয় ঘটছে। একটা হচ্ছে অর্থ উপদেষ্টার বক্তব্য গত রবিবারে বলছে, এর আগে উনি বলছে রাশেদ মাকসুদের পদত্যাগ করা উচিত। আর আজকে দুদকে তার বিরুদ্ধে অনুসন্ধান করতেছে 2023 সাল থেকে, ওই নিউজটাও আসছে। 2টাকে একসাথে করে মিলিয়ে দেখলে সামনের দিনে হয়তো রাশেদ মাকসুদের সময়টা হয়তো এখানে ক্লোজ হতে পারে, সম্ভাবনা বেশি আমার কাছে মনে হচ্ছে। এখন সময় বলবে যে কী হয়। কিন্তু অর্থ উপদেষ্টা আজকে আবার সংবাদ সম্মেলনে বলছে যে মানে কমিশন আছে, কিন্তু ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসতে হবে এবং ভালো কোম্পানিগুলো দিয়ে মার্কেটকে টেনে তুলতে হবে, আর তারা কাজ করতেছে, সংস্কার হলে মার্কেট ভালো হবে। এটা বলতেছে ঠিক আছে, কিন্তু ভিতরে কী হয়েছে সেটা আসলে বোঝা যাবে আগামী দিনে। আগামীকালকের মার্কেট দেখলে বোঝা যাবে যে আজকের মিটিংয়ে কী হয়েছে। তবে খুব ভালো কিছু হয়েছে বলে আমি মনে করি না, যেহেতু সারাদিন মার্কেট পজিটিভ থাকার পরেও শেষ মুহূর্তে এসে মাইনাস করে দিয়েছে। এটা অবশ্যই বড় বিনিয়োগকারীদের একটা প্রেশার ছিল, বিদায়ী মার্কেট মাইনাস হয়েছে। তো আমি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমার ভিডিও শুনেন, আপনাদেরকে বলবো যে আপনারা একটু সময় নেবেন। আচ্ছা, ওই দিন আমি একটা কথা বলছিলাম যে শেয়ার সেলের বিষয়ে। শেয়ার সেলের বিষয়ে বলছিলাম যে যদি আপনার প্রফিট থাকে তাহলে আপনি শেয়ার সেল করে দিয়ে আপনি অন্য একটা শেয়ার আবার এন্ট্রি নিতে পারবেন। কারণ যেহেতু বলিয়া হচ্ছে না, ছোটো প্রফিট টেক করা। আর লসে সেল দেওয়ার ব্যাপারে আমি বলছিলাম, উদাহরণস্বরূপ যদি আমি বলি ফরচুন সুজ 300 টাকা, আপনি ওই সিপাল 300 টাকা 250 টাকা দিয়ে কিনছেন, ওই ক্ষেত্রে বসে থেকে লাভ নাই। ওই ক্ষেত্রে ওই ধরনের সেলের কথা আমি বলছি, কারণ ওইখানে জীবনেও আগামী 10 বছরও যাবে কিনা সন্দেহ আছে আর শেয়ারের প্রাইস। ওই ক্ষেত্রে আপনি যদি এখন একটা টান দিয়ে মানে একটু আপ হলে বের হয়ে অন্য কোনো শেয়ারে এন্ট্রি নিতে পারেন, যদিও আপনার অনেক লস হবে, প্রায় 60-70% লস হবে, কিন্তু আপনি যদি ভালো শেয়ারে এন্ট্রি নেন, হয়তো আপনি শর্ট টাইমে কিছু করে হয়তো আপনি ওখানে প্রফিট করতে পারবেন।
আর যদি আপনি যুক্তিসঙ্গত প্রাইজে কিনে থাকেন, মার্কেট পড়ছে সে কারণে পড়ছে, কিন্তু আপনার প্রাইস ঠিক আছে, তাহলে অবশ্যই আমি মনে করি আপনার বসে থাকা উচিত। আপনি বসে থাকলে অবশ্যই আপনি যদি মার্কেট যখন টান দিবে তখন আপনি আপনার প্রফিট পাবেন। আপনি যদি আমি মনে করি মার্কেটে এখনও 20%, 25%, 30% লসেও আছেন, আপনারা অবশ্যই টোটাল পোর্টফোলিওতে আপনারা অবশ্যই বের হতে পারবেন। অন্তত এভারেজ করে হলেও মার্কেট থেকে বের হওয়া সম্ভব লস না দিয়ে। আমি সেলের কথা বলছি। তো সব কিছু মিলে আমি বলবো যে আগামীকালকের মার্কেটে আজকের মিটিংটার কী হয়েছে এটা আগামীকালকের মার্কেটে বুঝে যাবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর একটা বিষয় বলি, একেবারে নতুন ইনভেস্টর মানে নতুন করে মার্কেটে আসতে চাচ্ছেন, একেবারে ফ্রেশ ফান্ড নিয়ে মানে শেয়ার কিনে ফেলছেন আসতেছেন, সেটা সমাধান করা অনেক কঠিন। কিন্তু একেবারে নতুন ফ্রেশ ফান্ড নিয়ে যদি কেউ ইনভেস্ট করতে আসেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।